আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। একাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ায় বিলুপ্ত হয়েছে দশম সংসদ, মনে করেন সাবেক আইনমন্ত্রী, ভিন্নমত আইন বিশেষজ্ঞদের। আন্দোলনে ব্যর্থ আর নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত, বললেন ওবায়দুল কাদের। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান মির্জা ফখরুলের। সংরক্ষিত নারী আসনের প্রার্থিতায়ও চমক থাকবে, বলছেন আওয়ামী লীগ নেতারা। প্রায় 1000 মনোনয়ন ফর্ম বিক্রি। এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে টিআইবি কর্মকর্তাদের মন্তব্য অসৌজন্যমূলক, মন্তব্য সিইসির, রিপোর্ট প্রত্যাখ্যান। ইউপে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে আসছি পুরো সংবাদে। একাদশ জাতীয় সংসদের সদস্যরা শপথ নেয়ার সাথে সাথেই দশম সংসদ বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তার মতে, শপথ না নেয়া আসনগুলো এখন শূন্য। তবে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতে, দশম সংসদের মেয়াদ শেষের আগেই একাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ায় এখন 2 সংসদই বহাল আছে। এ পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করে সংসদ বহাল রেখে নির্বাচনের বিধান বিলোপের পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সংবিধানের 72 অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রপতি ভেঙে দিলে কিংবা সংসদের প্রথম বৈঠক শুরুর তারিখ থেকে 5 বছর পার হলে এই 2 উপায়ে সংসদ ভেঙে যায়। দশম সংসদের প্রথম বৈঠক বসে 2014 সালের 29 জানুয়ারি। সেই হিসাবে রাষ্ট্রপতি ভেঙে না দেয়ায় দশম সংসদের মেয়াদ আছে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। তবে এরই মধ্যে গেল 3 জানুয়ারি শপথ নিয়েছেন একাদশ সংসদের সদস্যরা। ফলে এখন আমরা একটু অস্বাভাবিক অস্থিতিকর পরিস্থিতিতে আছি। আমাদের এখন 2টা সংসদই একসাথে বহাল আছে। সংসদ এখন এমপি তাহলে কারা? উভয়ই, দশম সংসদের সাংসদরা এমপি আর একাদশ সংসদের সাংসদরা এমপি। যেদিন থেকে সে শপথ বাক্য উচ্চারণ করবে সেদিন থেকেই সে স্বীয় পদে অধিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর্টিকেল 48(3) যেদিন থেকে পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত শপথ বাক্য উচ্চারণ করলো সেই দিন থেকে কিন্তু এই সংসদের কার্যকাল শুরু হয়ে গেল। সেই জন্য আমরা দেখছি শপথ বাক্য উচ্চারণ পরপরই কিন্তু ক্যাবিনেট ভেঙে দিয়েছে এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এদিকে এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের 8 সদস্য। সংরক্ষিত নারী আসনের 50 সদস্যের মনোনয়নও বাকি আছে। প্রশ্ন ছিল, সেসব আসনে কারা এখন সংসদ সদস্য? সংসদের প্রথম অধিবেশনে 90 দিন পার না হওয়া পর্যন্ত তারা নির্বাচিত হিসাবে আছেন, শপথ নিলে সম্পূর্ণ সাংসদ হবেন। 90 দিন পার হয়ে গেলে তখন তাদের আসনগুলি শূন্য হবে। দশম সংসদের সংরক্ষিত আসনে সাংসদরা এখনো সম্পূর্ণভাবে বহাল আছেন। যারা শপথ নেয়নি তাদের পদ নিতে হবে, যদি না নেয় তাহলে তাদের পদ খালি হয়ে যাবে। যদি স্পিকার মনে করে তাহলে আর কিছুদিন বর্ধিত করা যাবে। যারা ইচ্ছা করে ওত নেবে না তাদের তো অনিবার্য কারণ হতে পারে না। ডক্টর শাহদিনের মতে, আগামী 28 জানুয়ারি দশম সংসদের মেয়াদ শেষ এবং 30 জানুয়ারি একাদশ সংসদের প্রথম বৈঠকের দিন ঠিক হয়। 29 জানুয়ারি দেশে কোনো সংসদ থাকবে না। দশম সংসদ বহাল রেখে একাদশ সংসদের নির্বাচন হয়েছে। এটাতে কিছুটা অস্বস্তিকর এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। সারা দুনিয়ার প্রথা হলো বিদ্যমান সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদের নির্বাচন করা। এটা আমাদের 123(3) খতে বলা আছে। আমার মনে হয় নতুন সংসদ আসলে তাদের এই 123(3) কটা বিলোপ করার কথা চিন্তা করতে হবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনে ব্যর্থ আর নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনকে রূপকথার গল্পের সাথে তুলনা করেন তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
19 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে বর্ধিত সভা করেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ক্ষমা চাওয়ার আহ্বানের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি বেপরোয়া চালকের মতো আচরণ করছেন, তাই তার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আন্দোলনে ক্ষমাহীন ব্যর্থতা, নির্বাচনে শোচনীয় পরাজয়, লজ্জা শরম থাকলে আপনার আরো আগে পদত্যাগ করা উচিত ছিল। জাতীয় নির্বাচন বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআরবির প্রতিবেদন নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ট্রান্সপারেন্সি বক্স, স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয়েছে। একজন আপনাদের প্রতিনিধি অথবা প্রতিপক্ষের কোনো এজেন্ট বা প্রতিনিধি একটি নির্বাচনী কেন্দ্র কি চ্যালেঞ্জ করেছে এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে? নির্বাচনের দিন 30 ডিসেম্বর সকাল 8টা যখন ব্যালট বাক্স পরীক্ষা করে ভোট প্রদান শুরু হয়। এ সময় সভা থেকে মহাসমাবেশ সফল করতে বিভিন্ন ধরনের নির্দেশনাও দেওয়া হয়। নিয়াজ জামান সজীব, ETN বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার একনায়কতান্ত্রিক শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়নি দাবি করে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। রিপোর্ট করছেন মইনুল আহসান। জাতীয় পার্টির একাংশের নেতা সম্প্রতি প্রয়াত TIM ফজলে রাব্বির স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ 20 দলীয় জোটের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রযন্ত্রের সহায়তায় জাতীয় নির্বাচনের নামে দেশবাসীর সাথে নিষ্ঠুর প্রহসন করা হয়েছে। বাংলাদেশের মানুষ নিজেরা প্রত্যক্ষ করেছে, তারা দেখেছে যে এটা নির্বাচন হয়নি, এটা একটা তামাশা হয়েছে, একটা প্রহসন হয়েছে, এবং এই প্রহসনটা একটা নিষ্ঠুর প্রহসন, ক্রুয়েল মকেরি, যে মানুষের অধিকারকে হত্যা করা। এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে, প্রত্যাখ্যিত হয়েছে। এই নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ পরিষ্কার করে বলে দিয়েছে যে এই নির্বাচন আমরা মানি না। নেতাকর্মী সহ দেশবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো স্বৈরাচারী চিরস্থায়ী নয়। মির্জা ফখরুল মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান। ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের মধ্যে যে সেতু বন্ধন, সেটাই বিএনপি রচনা করেছে। এটার প্রয়োজন ছিল, অবশ্যই ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, এবং আমরা মনে করি আরো বৃহত্তর ঐক্য প্রয়োজন। কেউ যদি মনে করে থাকেন যে এককভাবে কেউ এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন, তাহলে তিনি আমার সোজা কথায় মানে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন না। আজকে এই ভয়াবহ দানবের সঙ্গে যারা আপনার সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেছে, তাদেরকে পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনের পরও সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা অব্যাহত রয়েছে। আজকে হয়ে গেছে। মইনুল আহসান, ETN বাংলা, ঢাকা। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থিতায়ও চমক থাকবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, ত্যাগী মহিলা কর্মীদের পাশাপাশি এবার শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গন সহ নানা পেশার প্রতিনিধিরা মনোনয়ন পাবেন। গত দুদিনে প্রায় 1000 মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক অফিসে আগ্রহী প্রার্থীদের ঢল নেমেছে। আইন অনুযায়ী সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যা অনুপাতে 50টির মধ্যে আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হলে 1টি সংরক্ষিত আসন পাবে। গত দুদিনে প্রায় 1000 দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ।
আর জমা পড়েছে প্রায় 300। দলীয় মনোনয়ন সংগ্রহকারীরা নিজেদের যোগ্য হিসেবেই দাবি করছেন। রাজপথে ছিলাম এবং নেত্রী আমাদের মূল্যায়ন করবে। জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদেরকে মূল্যায়ন করেন, জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদের মন বোঝেন। এই যে অবলা অসহায় বলতে এখন নারীরা ইনশাল্লাহ আমরা নাই। এদেশের উন্নয়নের জন্য যে নির্বাচনী যে ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারে যা যা উনি করতে চেয়েছেন সেই কাজে আমরা সহযোগিতা করব। আমি আশা করি যে আমাকে যদি জাতীয় সংসদের এই জায়গাটাতে নেওয়া হয়, আমি নারীদের জন্য আরও অনেক কাজ করতে পারবো। নতুন মন্ত্রিসভার মতোই চমক থাকতে পারে আওয়ামী লীগের নারী আসনে। বিভিন্ন পেশার থেকে নিতে পারেন, যেমন আপনি দেখবেন সাংস্কৃতিক সেবী তাদের নিয়েছেন, ক্রিকেট প্লেয়ার তাদের নিয়েছেন। তো সকল শ্রেণীর লোকের অংশীদারিত্ব এটা কিন্তু উনি দেখেন। নেতারা আরও জানান, দলের ত্যাগী ও যোগ্য প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে। দীর্ঘ সময় দলের সাথে আছেন, ত্যাগী, মেধাবী, ওই নেতৃত্বকে মহান সংসদের প্রতিনিধি করার জন্য যাতে আমরা অনেক বড় গ্রুপ থেকে বাছাই করতে পারি, এই জন্য আমরা মনোনয়ন ফর্ম বিক্রি আগেই শুরু করেছি। নিঃস্বার্থভাবে দেশের উন্নয়ন কাজের অংশীদারিত্ব নিচ্ছেন, যাদের সুনাম আছে তাদের মাঝ থেকেই কিন্তু এই মেয়েদেরকে আজকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। 17 ফেব্রুয়ারি নারী আসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যরা ওই নির্বাচনের ভোটার। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি। ইসির ভূমিকা নিয়ে টিআইবি কর্মকর্তাদের মন্তব্য অসৌজন্যমূলক বলেও মনে করেন সিইসি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। গবেষণা প্রতিবেদনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নির্বাচন পরিচালনায় ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। প্রশ্নবিদ্ধ এবং একটি অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায়, যার ফলাফল অনেকের কাছে অবিশ্বাস্য হিসেবে আলোচিত হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই ব্যাপকভাবে লজ্জাজনক ছিল। অসৌজন্যমূলক কথা, অসৌজন্যমূলক লজ্জাকর বিষয়, এই কথাগুলো টিআইবির বলা ঠিক হয়নি। পুরোপুরি প্রত্যাখ্যান করি, এগুলো ঠিক রিপোর্ট না। রিপোর্ট প্রকাশের একদিন পর তা প্রত্যাখ্যান করার কথা বললেও এর প্রতিবাদে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেবেন না বলে জানান সিইসি। গণমাধ্যম, আমাদের কর্মকর্তা, আমাদের ওখানে যারা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি ছিল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, তারা এদের বিষয়টা আমরা বিবেচনা নিয়েছি। সেখানে তারা যেরকম বলেছে এরকম এর সত্যতা আমাদের নেই। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আদালতের স্থগিতাদেশ খারিজ হওয়ায় শিগগিরই পুনঃ তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। বসতে হবে কমিশনের সাথে, তাড়াতাড়ি করে ফেলবো, এটা তো লং পেন্ডিং ইস্যু। এর আগে নির্বাচন কমিশনের নতুন নিয়োগ পাওয়া কর্মচারীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন KM নুরুল হুদা। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মর্যাদা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে এখন থেকে কাজ শুরুর কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। দখল হওয়া খাল ও জলাশয় উদ্ধারে শিগগিরই অভিযান শুরু হবে। এক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলেও সাফ জানিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রী। মাহবুব কবির চপলের রিপোর্ট। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানী জুড়ে। নগরবাসীকে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট। সমস্যার সমাধানে দায়িত্বশীলদের কাছ থেকে আসে আশ্বাসের বাণী, কিন্তু তাতে কমে না নগরবাসীর হয়রানি। তবে এবার সে অবস্থার পরিবর্তন ঘটাতে চান সদ্য দায়িত্ব নেয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, বর্ষা আসার আগেই সিটি কর্পোরেশনের সাথে বসে কাজ শুরু করবেন। জলাবদ্ধতা সহ বেশ কিছু আপনার বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা আমাদের মধ্যে হয়েছে। বক্স কালভার্ট তো বানাই ফেলছে। এই সমস্ত অবস্টাকলগুলোকে ওভারকাম করে আমরা করার জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথে বসবো। আরো অনেকগুলো বিষয় আছে, সবগুলো মিলিয়ে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে নাকি আমরা আগাইতে পারি, চমক সৃষ্টি করা যেতে পারে। চমকটা আসলে রিলেটিভ হওয়াটা ভালো আর কি। রাজধানীর জলাবদ্ধতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে
প্রধান কারণ জলাশয় ও খালগুলো ভরাট হওয়া। এর ফলে পানি প্রবাহের পথ অনেকটা সংকুচিত হয়েছে। খাল উদ্ধারে সাঁড়াশি অভিযানে নামার কথা জানান মন্ত্রী। আমরা যদি কোনো উচ্ছেদ অভিযান যদি করা হয় এবং যিনি দখল করেন তিনি কোন দলের লোক আর উনি কে, এই আইডেন্টিফিকেশনটাকে আমরা খুঁজতে যাব না। অবশ্যই আমরা কালারলেস ভাবে এটা কাজ করবেন, আপনাকে এই ওয়াদা দেওয়া যাবে। থ্যাংক ইউ। অতীতে দায়িত্ব নিয়ে অনেক মন্ত্রী এমন অঙ্গীকার করেছেন, তবে মন্ত্রী হিসেবে তাজুল ইসলাম কতটা সফল হন তা দৃশ্যমান হবে সামনের দিনগুলোতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চলমান প্রকল্প ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি গৃহায়ণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতার সাথে কাজ করার পাশাপাশি কাজে গতি আনার নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানী এবং এর আশপাশে বিভিন্ন সময়ে সরকারি সম্পত্তি বেদখলের অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে নতুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম গৃহায়ণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করে বলেন, দুর্বৃত্তায়ন কিংবা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করে রাখলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুর্বৃত্তপনা করে বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখবেন, এইরকম রামরাজত্ব কায়েম এখন আর হবে না ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখেন, এটার থেকে আমরা পরিত্রাণ নিতে পারবো। অন্যায় আবেদন, আবদার, অনুরোধ যে করবেন, হুএভার মেবি হি, উই আর রেডি টু ফেস হিম। আমি আপনাদের সঙ্গে আছি। দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে কোনো প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কাজের পদ্ধতিকে আরও সহজীকরণ করারও নির্দেশনা দেন তিনি। জনবান্ধব সংস্থায় পরিণত করতে যা করণীয় সে ধরনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী। দায়িত্বশীলতা এবং সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, এর কোনো বিকল্প হলে চলবে না। এটা আমার পরিষ্কার মেসেজ। কোনোভাবেই অস্বচ্ছ, অসততা, দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাতে আপনি চেয়ারম্যান হন আর এই অফিসের নিম্ন পর্যায়ের কর্মচারী এমএলএসএস হন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন শমা রেজাউল করিম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী কলাবাগানে বাসায় ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসাদুল্লাহ ওরফে ফখরুলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে 13 জন জড়িত ছিলেন। আসাদুল্লাহর যে পারিবারিক ইতিহাস হলো, তার বাবা স্থানীয় জামাতের রোকন ছিল এবং সেও ছাত্র জীবনে একটা সময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। আনসারুল ইসলামের অপারেশনাল কমান্ডার হিসেবে আমরা সেনাবাহিনী থেকে পলাতক বরখাস্তকৃত মেজর জিয়ার নাম বারবার এসছে। এই ঘটনারও নির্দেশদাতা মূলত সেই জিয়া। 2041 সালের মধ্যে বাংলাদেশ কাঙ্ক্ষিত মর্যাদায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট হবে আলোকিত, উন্নত এবং ডিজিটাল নগরী। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান এ সময় উপস্থিত ছিলেন। দেশের সব ধরনের পরিসংখ্যান তথ্য বাংলায় প্রকাশের তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এম.এ. মান্নান বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিসংখ্যান ব্যুরো। আমি কিন্তু আমার অফিসের কাছে, আপনাদের কাছে, সর্বত্র যে কাজে বিদেশিদের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, আশা করব আপনারা বাংলা ব্যবহার করবেন। বিশেষ করে পরিসংখ্যান উপস্থাপন করা হয় অনেক জায়গায় ইংলিশ একটা করতেই হয়, করবেন, কিন্তু প্রিন্সিপাল মূল কাজটা বাংলায় হতে হবে।
মন্ত্রণালয়ের সবাইকে দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। রাজধানী আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নির্বিঘ্নে হজ পালনে ধর্ম মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, সচিব কাজী নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন। আমরা আমাদের কর্তব্য পালন করার জন্য যা যা করা দরকার, যদি আপনারা একটু ধৈর্য ধরেন, আর আমরা যে নিয়তটা আপনাদের করাই ফেলছি, আমি কায়দা করি যে আমরা অন্যায়ভাবে অন্যায় আমি করব না, কোনো লোককে করার সুযোগ দেব না, এই নীতিতে আমি কিন্তু অটল থাকতে চাই। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে নেপালি রাষ্ট্রদূত অধ্যাপক চপলাল ভূষাল বিদায়ী সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকালে বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। দায়িত্ব পালনকালে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালি রাষ্ট্রদূত। বাংলাদেশে পড়াশোনায় আগ্রহী নেপালি শিক্ষার্থীদের ভিসা সহজ করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান অধ্যাপক চপলাল ভূষাল। গবেষণার নামে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে টিআইবি প্রকাশিত প্রতিবেদন ধারণা নির্ভর। এর আগেও সংস্থাটি দেশের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। এটি বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র। তারা যে গবেষণার কথা বলে, সেই গবেষণাগুলো প্রকৃতপক্ষে কোনো সঠিক গবেষণা নয়। বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে। দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, সরকারি গুদামে প্রায় 13,60,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। মজুদ বাড়াতে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান চলছে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সরকারি খাদ্য গুদামে ধারণ ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য দেশের বিভিন্ন স্থানে আরও নতুন গুদাম নির্মাণ করা হবে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। সারা দেশে আমাদের খাদ্যের সংরক্ষণের জন্য পরিকল্পনা আছে এবং কাজ মানে এটা অনগোয়িং প্রজেক্ট, কাজ চলছেও, আরও বৃদ্ধি করতে হবে। এখন তো 21 লক্ষ টন হলো ধারণ ক্ষমতা আমাদের আছে, এটাকে আরও বাড়াতে হবে। দেশের প্রতিটি জেলায় 1000 করে সরকারিভাবে 64,000 পাকা বাড়ি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দিনাজপুর বড় ময়দানে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র সহ ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবেই এই উদ্যোগ। দুর্যোগ ও ত্রাণ সচিব শাহ কামাল, ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম এ সময় উপস্থিত ছিলেন। পরে দিনাজপুর জেলা ত্রাণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডাক্তার এনামুর রহমান। সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলায় 1000 করে ঘর করে দেব, 64,000 বাড়ি করে দেব গরিবের জন্য, যাদের বাড়ি নাই। এবার আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে বলছে, শেখ হাসিনা বলছে ইশতেহারে যে একটা লোক গৃহহীন থাকবে না। আমরা এত আগাইছি, এত উন্নত হয়েছি, আমরা ভালো বাড়ি থাকি, আমার ভাই বোনরা যদি বাড়ি ছাড়া থাকে আমার ভালো লাগবে? কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দিয়ে 8 জন হত্যা মামলার অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। বেগম জিয়ার আইনজীবী কায়মুল হক রিঙ্কু জানান, আজ এ মামলার অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানির নির্ধারিত তারিখ ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিক কোনো তারিখ না দিয়ে পরবর্তীতে দেয়া হবে বলে জানান কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী আকবর। ন্যায় বিচার পাচ্ছি না, পরবর্তীতে আমরা সিনিয়র আইনজীবীরা বসে আমরা পরবর্তী করণীয় আমরা নির্ধারণ করব। গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার উন্নয়নে 32 দফা ও কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন গাইবান্ধা 3 আসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার ইউনুস আলী সরকার।
সাদুল্লাপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস দমন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বেকার যুবকদের কর্মসংস্থানের মধ্যে দিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুরকে মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার ইউনুস আলী সরকার। বেতন ভাতা বৃদ্ধি দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনায় কোনো নিরীহ শ্রমিককে আটক করা হবে না বলে জানিয়েছে পুলিশ। বিকেলে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। তিনি বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যারা ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক অসন্তোষের ঘটনায় 10টি মামলায় এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রেক্সিটের শর্ত সম্বলিত খসড়া চুক্তি পার্লামেন্টে বাতিল হওয়ার পর অনাস্থা ভোটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ইস্যুতে হাউস অব কমন্সে এখন চলছে তুমুল বিতর্ক। থেরেসা মের সরকারকে ব্যর্থ উল্লেখ করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবেন। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। টানা 6 ঘণ্টা বিতর্কের পর রাত 1টায় ব্রিটিশ পার্লামেন্টে থেরেসা মে সরকারের প্রতি অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। হেরে গেলে একই দলের অন্য কোনো নেতা প্রধানমন্ত্রী হবেন, গঠন করবেন নতুন সরকার। আইন অনুযায়ী আগামী 29শে মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের। তবে কেবলমাত্র আগাম নির্বাচন দিলেই ওই প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে যাবে। গুলি করে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান। শ্রমিক নেতারা বলেন, দেশের মূল চালিকা শক্তি গার্মেন্টস শ্রমিকরা। নিহত শ্রমিকদের জীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্সির উদ্যোগে চট্টগ্রামের সল্টকোলা রেল ক্রসিং ও চন্দনপুরা এলাকায় গরিব, দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ এ কম্বল বিতরণ করেন। লায়ন্স ক্লাব প্রেসিডেন্সির পরিচালক খোরশেদ আলম, লায়ন্স জেলা 315B4 বাংলাদেশের পিডিজি সিরাজুল হক আনসারি এ সময় উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। সিলেটে ঢাকা ডায়নামাইটসকে 20 রানে হারিয়ে বিপিএল এর তৃতীয় জয় পেয়েছে রাজশাহী কিংস। 137 রানের টার্গেট তাড়া করতে নেমে আরাফাত সানি ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি 53 রানেই 5 উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম আর নুরুল হাসান সোহান হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত 9 উইকেটে 116 রানে থামে তারা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মিরাজের উইকেট হারায় রাজশাহী। মার্শাল আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। মার্শালের 31 বলে 45 রানে 6 উইকেটে 136 রান তোলে তারা। 14 দল নিয়ে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা। শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে হ্যান্ডবল খেলোয়াড়রা আরও উৎসাহিত হবেন। হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি AKM নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে ইউপি শিরোনামগুলো আরও একবার। একাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ায় বিলুপ্ত হয়েছে দশম সংসদ, মনে করেন সাবেক আইনমন্ত্রী, ভিন্নমত আইন বিশেষজ্ঞদের। আন্দোলনে ব্যর্থ আর নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত, বললেন ওবায়দুল কাদের।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান মির্জা ফখরুলের। সংরক্ষিত নারী আসনের প্রার্থিতায়ও চমক থাকবে বলছেন আওয়ামী লীগ নেতারা। প্রায় 1000 মনোনয়ন ফর্ম বিক্রি। এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে টিআইবি কর্মকর্তাদের মন্তব্য অসৌজন্যমূলক, মন্তব্য সিইসির, রিপোর্ট প্রত্যাখ্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।